স্যার হেডলাইন দেন, মহাকর্ষীয় বিভব। আচ্ছা, এই মহাকর্ষীয় বিভব শেখার আগে আমরা আগে তড়িৎ বিভবটা শিখব। আপনারা কি তড়িৎ বিভব কাকে বলে বলতে পারেন? তড়িৎ বিভব কাকে বলে? কারো আইডিয়া আছে তড়িৎ বিভব কি? আমি বলে দিই, দেখেন। আচ্ছা, খেয়াল করেন স্যার, আমি আগে তড়িৎ বিভবটা বুঝাচ্ছি, তারপরে মহাকর্ষীয় বিভবটা শিখাবো। একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, তারপর ওইটা। আচ্ছা, তো তড়িৎ বিভব কাকে বলে? ধরো এইটা একটা চার্জ, এটা কত কুলম্বের চার্জ? ধরো এটা একটা 5 কুলম্বের একটা চার্জ। খেয়াল করেন স্যার, এটা 5 কুলম্বের একটা চার্জ। এই চার্জের একটা তড়িৎ ক্ষেত্র আছে। তোমরা কি জানো তড়িৎ ক্ষেত্র কাকে বলে? এই চার্জের চারদিকে যে অঞ্চল ব্যাপী এর প্রভাবটা বিদ্যমান থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। জানেন এটা? একটা চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। যেমন ধরো, তুমি একটা এলাকার মাস্তান, পাতি মাস্তান, ঠিক আছে? তো ওই এলাকার মধ্যেই তোমার পাওয়ার, ওই এলাকার বাইরে আর তোমার পাওয়ার নাই। তাহলে 5 কুলম্ব চার্জের প্রভাবটা কি এই এরিয়া পর্যন্ত বিদ্যমান? বুঝতে পারছো ব্যাপারটা? এই এরিয়াটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এতটুকু ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন আমি কি করতেছি, বাইরের থেকে একটা ছোট একটা চার্জ সেটা তড়িৎ ক্ষেত্রের ভেতরে প্রবেশ করাবো। বাইরে থেকে ধরো 2 কুলম্বের একটা চার্জ, 2 কুলম্বের একটা চার্জ আমি এই তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করাবো। এখন বাইরে থেকে একটা চার্জকে ভেতরে প্রবেশ করানোর জন্য আমার কি কাজ করতে হবে না? কারণ এইটা যে চার্জ, এইটা আর একটা চার্জ, এখন এই চার্জের এরিয়ার মধ্যে আর একটা চার্জ প্রবেশ করানোর জন্য আমাকে কি করা লাগবে? কাজ করা লাগবে। কি করা লাগবে? কাজ করা লাগবে। এই কাজকে বলা হয় তড়িৎ বিভব। এখানে তড়িৎ দিয়ে বুঝাচ্ছি, আমি চার্জ দিয়ে বুঝাচ্ছি। এটাকে বলা হয় তড়িৎ বিভব। আবার বলি, একটা চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রে আমি যদি আরেকটা বস্তুকে প্রবেশ করাতে চাই, তখন যে কাজ করা লাগে সেই কাজটাকে বলা হয় তড়িৎ বিভব। এতটুকু ক্লিয়ার স্যার? আচ্ছা, নরমালি তড়িৎ বিভবকে প্রকাশ করা হয় ভি দিয়ে। ভি ইকুয়ালস টু, বাইরে থেকে ভেতরে প্রবেশ করানোর জন্য কি করতে হয়েছে? কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। কাজের ইংলিশ কি? ওয়ার্ক। তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই, কি হবে? ডাব্লিউ বাই কাকে প্রবেশ করাইছি বলো তো? চার্জকে। এখন চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। এখন এখানে একটা কোশ্চেন আছে স্যার, আমি এখানে দুইটা চার্জ আছে, আমি কোন চার্জের মানটা এখানে লিখবো, তাই না? প্যাচ লাগে না? এখানে আছে 5 কুলম্বের একটা চার্জ, আর বাইরে থেকে প্রবেশ করাচ্ছি 2 কুলম্বের একটা চার্জ। কোনটার ভ্যালু লিখবো আমি? এখন এখানে একটা ব্যাপার আছে, একটু মনোযোগ দিয়েন। যে চার্জের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই চার্জটাকে বলা হয় সেন্ট্রাল চার্জ। কি চার্জ বলা হয় স্যার? কি বলা হয়? সেন্ট্রাল চার্জ। এটাকে বাংলায় বলা হয় কেন্দ্রীয় আধান। কি বলা হয়? কেন্দ্রীয় আধান, সেন্ট্রাল চার্জ। সেন্ট্রাল চার্জ, ঠিক আছে? আচ্ছা, আর যে চার্জটাকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান। বাংলায় বলা হয় পরীক্ষাধীন আধান, আর ইংলিশে বলা হয় টেস্ট চার্জ। একটু লেখা রাখেন স্যার এটা। লেখা হইলে বলেন, আমি মুছে ফেলবো।
ওকে, সবাই লিখছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে। আপনাদের শপিং শেষ সবার? এটা টেস্ট চার্জ আর এটা হলো সেন্ট্রাল চার্জ। সবার শপিং শেষ? হ্যাঁ, পরীক্ষাধীন আধান। পরীক্ষাধীন আধান সংজ্ঞাটা তো মুখস্থ হয়ে গেছে না? এটা আসলে এই সংজ্ঞাটা এই চ্যাপ্টারে নাই, বুঝছো? আমি আসলে ওই মহাকর্ষ বিভব করানোর আগে আগে তড়িৎ বিভবটা শিখাই নিচ্ছি, যেন একটু ওই কাছাকাছি টার্ম লাগে তোমাদের কাছে। আচ্ছা, লিখছেন স্যার সবাই? ওকে, আচ্ছা আচ্ছা। এখন একটু খেয়াল করো, আমরা ছোটকালে বিভবের আরো একটা সূত্র শিখছিলাম, দেখেন। আপনারা কিন্তু এই সূত্রটা 9-10 শিখছেন, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, মাত্র যে সূত্রটা লিখলাম, এটা আপনারা 9-10 শিখছেন না স্যার? হ্যালো? আচ্ছা, আপনারা তড়িৎ বিভবের আরো একটা সূত্র 9-10 শিখছেন, আমি জানি না আপনারা শিখছেন কিনা। ভি ইকুয়ালস টু কে কিউ বাই ডি, এই সূত্রটা শিখছেন 9-10? আচ্ছা, তো এটা হলো আরেকটা বিভবের সূত্র। তাহলে বিভবের সূত্র আমরা দুইটা দেখতে পাচ্ছি। কয়টা দেখতে পাচ্ছি? দুইটা। একটা হলো ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, আর একটা কি ভি ইকুয়ালস টু কে কিউ বাই ডি। এখন এখানে কিউটা কি বড় হাতের লিখছি না স্যার? আর এখানে কিউটা কিন্তু ছোট হাতের লিখছি। হ্যাঁ, তো ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ এই সূত্রটা যখন অ্যাপ্লাই করা হয়, তখন কিউটাকে নেওয়া হয় টেস্ট চার্জ, টেস্ট চার্জের কিউ নেওয়া হয়। খেয়াল করেন, টেস্ট চার্জ কোনটা? যেটার মান ছোট সেটাকে বলা হয় টেস্ট চার্জ, মানে যেটা বাইরে থেকে প্রবেশ করতেছে, টেস্ট চার্জ। ঠিক আছে? আর এটা কি বড় হাতের কিউটা কি? সেন্ট্রাল চার্জ, মানে যেটার মানটা বড়, যে চার্জের মানটা বড় সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল চার্জ। ওকে স্যার, 9-10 পড়াশোনা একটু রিভিশন দিলাম, আপনাদের কি মনে পড়ছে পুরান দিনের কথা? আচ্ছা, আমরা কিন্তু এখনো ইন্টারে পড়ালেখা শুরু করি নাই, এটা 9-10 পড়ালেখা ছিল। আচ্ছা, আপনারা কি এই দুইটা সূত্র লিখেছেন? আচ্ছা, এখন আমি যত জায়গায় কিউ লিখছি, কিউ লিখছি কেন? চার্জের জন্য, মানে তড়িতের ক্ষেত্রে তো চার্জই কাউন্ট করা হয়, বাট মহাকর্ষের ক্ষেত্রে ভর কাউন্ট করা হয়। কি কাউন্ট করা হয়? ভর। তো যত জায়গায় আমরা কিউ লিখছি, এখন আমরা ওইসব জায়গায় ভর ইউজ করব। কি ইউজ করব স্যার? ভর, ভর। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ডিপ লেভেলে পড়বো, এই বিভবের কনসেপ্টটা একটু গভীরভাবে শিখবো, যেন একবারে আপনাদের অ্যাডমিশন পর্যন্ত প্যারা না লাগে, বুঝতে পারছেন? একবারে ডিপ পর্যন্ত। আচ্ছা, তো আমরা এখন আমাদের ইন্টারে পড়ালেখা শুরু করি।
হ্যাঁ হ্যাঁ, আমি যা লিখতেছি তুলেন। ঠিক আমি যা যা করছি, যেখানে যা করছি ঠিক ওখানে তাই করবেন। হ্যাঁ, কোনটা এটা? এফ জি? এটা জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, FAG। এটা FG। এটা 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 জাস্ট ফোটা ফোটা। হ্যাঁ, এটা A, এটা X, এটা B, আর এটা M। এটা M। হ্যাঁ, M M। আজকের জিনিসগুলা কিন্তু বইয়ে পাবেন না স্যার। লেখা হইলে বললেন। ওকে, সবার। আচ্ছা, এখানে এই চিত্রতে আমি কি করছি আসলে একটু বুঝি আমরা। এই যে যে আমি একটা দাগ দিলাম না, এই যে দাগটা, এই দাগ, এটা মানে পৃথিবীর একটা পার্ট, বুঝছো? পুরা পৃথিবী। আচ্ছা, আমি একটু ভেঙে দেখাই তোমাদের। ধরো
ধরো এটা একটা পৃথিবী, তাই না? পৃথিবীর একটা পার্ট নিয়ে কাজ করতেছি আমি, জাস্ট ধরো এই পার্টটা, জাস্ট ধরো এই পার্টটা লিখছি, হ্যাঁ বুঝতে পারছো, এই পার্টটা জাস্ট লিখছি এখানে। ক্লিয়ার স্যার? জাস্ট এই একটা কোণার পার্টটা লিখছি। এখন এইটা হলো পৃথিবীর কেন্দ্র, একটু খেয়াল করেন, এটা হলো পৃথিবীর কেন্দ্র আর এইটা হলো পৃথিবীর পৃষ্ঠ। বুঝতে পারতেছো? পৃথিবীর কেন্দ্র হলো এইটা, এই অংশটা হলো পৃথিবীর কেন্দ্র। এখান থেকে এই অংশটুকু, এই যে এটা, এটা হলো পৃথিবীর পৃষ্ঠ, এই যে উপরিভাগ যেটা আছে না, এটা হলো পৃথিবীর কি কয় না, পৃথিবীর কি পৃষ্ঠ বা সারফেস। আচ্ছা, এখন আমি যেটা করতেছি, একটা বস্তু, দেখো, এই ছোট হাতের এম, ছোট হাতের এম মানে হলো একটা বস্তুর ভর, এই ছোট হাতের এম মানে একটা বস্তুর ভর, আর বড় হাতের এম মানে হলো পৃথিবীর ভর, ঠিক আছে? আচ্ছা, তো এম ভরের, এই ছোট হাতের এম ভরের একটা বস্তু এ অবস্থানে আছে, কোন অবস্থানে আছে, কোন অবস্থানে আছে, এ অবস্থানে আছে। এখন এই অবস্থান থেকে বস্তুটাকে আমি বি অবস্থানে নিয়ে যাচ্ছি, খেয়াল করেন, এই অবস্থান থেকে একটা বস্তুকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, বি অবস্থানে নিয়ে যাচ্ছি, বাট সকল বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে না স্যার? হ্যালো? সকল বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তাহলে পৃথিবী টানতেছে এই এ বস্তুটাকে এই দিকে, আর আমি নিয়ে যাচ্ছি এই বস্তুটাকে কি এই পৃথিবী যেদিকে টানতেছে তার বিপরীত দিকে, না মানে বিতে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? একটা বস্তু এ অবস্থানে ছিল, একটু মনোযোগ দিয়েন, মনোযোগ না হলে বুঝতে পারবেন না। একটা বস্তু এ অবস্থানে ছিল, এই বস্তুটাকে পৃথিবী টানতেছে হলো এ অবস্থানে, বস্তুটা ছিল হলো তোমার কি পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছিল। আর এখন আমি এই অবস্থান থেকে বস্তুটাকে কি বি অবস্থানে নিয়ে গেছি, ঠিক আছে? এখন পৃথিবী আমাকে যেদিকে টানতেছিল তার বিপরীত দিকে কি আমি বল দিচ্ছি না স্যার? পৃথিবী আমাকে যেদিকে টানতেছে ওই বলটাকে বলা হয় মহাকর্ষীয় বল, আমরা জানি স্যার। এই এ বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, তাহলে এই বলটাকে কি বলা হবে, মহাকর্ষীয় বল বলা হবে না স্যার? পৃথিবী যে বলে টানতেছে মহাকর্ষীয় বল। আচ্ছা, এখন এই মহাকর্ষীয় বলের বিপরীতে কাজ করে আমি বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, পৃথিবী টানে ওদিকে আর আমি নিয়ে যে বস্তুটাকে কি এদিকে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? তাহলে এটা কি মহাকর্ষীয় বলের এগেইনস্টে না, বিপরীতে বল দিচ্ছি না আমি? হ্যাঁ, তো এই কারণে আমি এটাকে লিখছি এফ অফ এজি, এজি মানে এগেইনস্ট, এই মহাকর্ষীয় বলের এগেইনস্টে বল দিচ্ছি, এই কারণে আমি এখানে লিখছি কি এফ অফ এজি। আচ্ছা, এতটুকু কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আমি এখানে কি কি লিখছি এখনো কিন্তু বুঝাই নাই, আমি খালি চিত্রটা দেখাইছি কোথায় কি লিখছি। এতটুকু বুঝছি, উপরে জিনিস এক্স আই আর এক্স এফ বাদে এতটুকু কি বুঝছেন, এতটুকু কোথায় কি লিখছি? আচ্ছা, এইখানে যে এক্সটা লিখছি, এই এক্সটা কি, এই এ থেকে বি তে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমি লিখছি এক্স। বুঝতে পারছেন ব্যাপারটা? এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমি লিখছি এক্স। ওকে, এখন একটু উপরেরটাই যাই। এক্স আই আর এক্স এফ মানে কি? আই মানে ইনিশিয়াল এবং এফ মানে হলো ফাইনাল। ইনিশিয়াল মানে কি? একটা মিনিট, আসতেছি আমি, একটা মিনিট। দেখেন এখানে এক্স আই আর এক্স এফ মানে কি? আই মানে হলো ইনিশিয়াল, তোমরা কি বলতে পারবা ইনিশিয়ালের বাংলা নাম কি? আদি বা প্রাথমিক। আর এখানে এফ মানে হলো ফাইনাল, ফাইনাল মানে কি শেষ। তাইলে এই বস্তুটা, যে কোনো বস্তুর দূরত্ব চিন্তা করা হয় পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে পৃথিবীর কেন্দ্র তো এইটা, একটু একটু জটিল টপিক, একটু মনোযোগী দিয়েন, ঘুমাইলে কিন্তু বুঝতে পারবেন না। এইটা হলো পৃথিবীর কেন্দ্র, তো পৃথিবীর কেন্দ্র হলো এইটা, পৃথিবীর কেন্দ্র থেকে আমার এই বস্তুটার ইনিশিয়াল অবস্থাটা কোথায় ছিল, এতে ছিল না বস্তুটা স্যার? বস্তুটা এতে ছিল না, তাহলে কেন্দ্র থেকে এ পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমি বলতেছি এক্স আই বা আদি অবস্থা, আদি দূরত্ব। বুঝতে পারছেন? এতটুকু কি বুঝছেন এক্স আই কি? আচ্ছা, এখন আমি বস্তুটা আর এ তে নাই, বস্তুটাকে আমি নিয়ে গেছি বি তে, তাহলে এই কেন্দ্র থেকে বি পর্যন্ত যে দূরত্বটা সেটা কি তার ফাইনাল ডেস্টিনেশন না? এটা হলো তার কি এক্স এফ বা ফাইনাল দূরত্ব।
বুঝতে পারছি এতটুকু চিত্র স্যার? আচ্ছা, এইখানে আমি মহাকর্ষীয় বিভবটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এ থেকে বি তে যে বস্তুটাকে নিয়ে যাচ্ছি যদি আমি সমবেগে নিয়ে যাই। কি বেগে নিয়ে যাই? সমবেগে। বুঝতে পারতেছো ব্যাপারটা? পৃথিবীর উপরে একটা বস্তুকে নিয়ে যাচ্ছি আমি, বাট নিয়ে যাওয়ার সময় বস্তুটাকে কি বেগে নিয়ে যেতে হবে? খেয়াল করেন স্যার, কি বেগে? সমবেগে। তুমি ধীরে সুস্থে একবারে তুমি একটু আগে একটু জোরে যাও, একটু ধীরে ধীরে যাও, এরকম হইলে কিন্তু মহাকর্ষীয় বিভব অ্যাপ্লাই করা যাবে না। একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে উপরে পাঠাচ্ছি, তাহলে বস্তুটাকে আমাকে সমবেগে নিয়ে যেতে হবে। কি বেগে নিয়ে যেতে হবে উপরের দিকে? সমবেগে। আচ্ছা, এখন একটা বস্তু যখন সমবেগে থাকে তখন তার নেট বল কত থাকে বলো তো? বলতে পারবা? শূন্য। একটা বস্তু যখন সমবেগে থাকে তখন তার নিট বল শূন্য থাকে। নিট বল শূন্য থাকে। নিট বল মানে কি? লব্ধি বল মানে এই পৃথিবীর যে আকর্ষণ বল, এই যে এফ জি আর এফ অফ এ জি দুইটা তখন কি সমান? বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে দুইটার বিয়োগ করলে কি হবে? জিরো হবে না? হ্যালো, একটা বস্তুকে এ থেকে বি তে নিয়ে গেলাম, সমবেগে নিয়ে গেলাম, সমবেগে নিয়ে গেলে আমাদের নেট বল শূন্য থাকে। নেট বল শূন্য থাকে, তাহলে নেট বল শূন্য মানে কি? এই এফ জি আর এফ অফ এ জি বিয়োগ করলে কত হবে? কয় না, বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। নেট বল শূন্য মানে কি? শূন্য হবে। তাহলে জিনিসটাকে কিভাবে লেখা যায় না? একটু জটিল টপিকস, আপনাদের কি বেশি জটিল লাগতেছে? আচ্ছা, এফ অফ জি মাইনাস এফ অফ এ জি ইকুয়ালস টু কি জিরো না? বুঝতে পারছেন এই লাইনটা? আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এফ অফ এ জি ইকুয়ালস টু এফ অফ জি। এতটুকু তো আমরা বুঝছি। ওকে, এফ অফ জি মানে কি? মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলের সূত্র কি স্যার বলেন তো? আমরা শিখছিলাম স্যার মহাকর্ষীয় বলের সূত্র। এফ ইকুয়ালস টু কি বলেন তো? জি এম এম, হ্যাঁ, বাই ডি স্কয়ার অথবা এক্স স্কয়ার, বাট আমি এখানে এক্স লিখবো, দূরত্বটাকে আমি এখানে এক্স লিখবো। ঠিক আছে, কারণ আমি এখানে ডিসটেন্সটাকে কি লিখছি? এক্স দিয়ে প্রকাশ করছি না ডিসটেন্সটাকে, এর জন্য আমি এখানে এক্স লিখলাম। ঠিক গেল হোয়াইট বোর্ড। আচ্ছা, ওকে, তাহলে এখানে এফ জি এর বদলে আমরা কি লিখবো? জি এম এম বাই এক্স স্কয়ার। আচ্ছা, দেখি কার মাথায় কতটুকু বুদ্ধি আছে। স্যার, এফ অফ এ জি এর মান বের করলাম আমরা এইটা, তাই না? হ্যালো, এফ অফ এ জি ইকুয়ালস টু কি এইটা না? আচ্ছা, হ্যাঁ স্যার। জি স্যার বলেন। এগেইনস্ট বল, এগেইনস্ট, আমি যে পৃথিবী আমাকে যে বলে টানতেছে তার বিপরীতে আমি যে বলটা দিচ্ছি সেটা হলো এফ অফ এ জি। এ জি লিখছি আমি এগেইনস্ট এর কারণে। এগেইনস্ট মানে বিপরীত। আচ্ছা, এখন এফ অফ এ জি এর মানে এটা। এখন আমাকে একটু অ্যান্সার দেন দেখি কে কতটুকু ট্যালেন্ট। এই এফ অফ এ জি এটা কি সমবল নাকি অসমবল? সমবল মানে কি? সমবল মানে হলো যে বলটা সবসময় সমান থাকে সেটাকে বলে সমবল, আর যে বলটা সবসময় সমান থাকে না তাকে বলে অসমবল। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এফ অফ এ জি কি সমবল নাকি অসমবল? একটু চিন্তা করে অ্যান্সারটা দেন। হয় নাই, ভালো করে চিন্তা করেন। আচ্ছা, লজিক দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আ- আচ্ছা আচ্ছা, একজন লজিক দিল, দেখি বাকিরা কি বলে। এখানে 9.8 বলতে কিছু নাই, আমাদের এই সূত্রের মধ্যে কোথাও 9.8 নাই। এটা তো বড় হাতের জি, মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, ওইটা ওইটা দেখতেছি, কিন্তু এখানে এফ এর জি এর মান কি সমবল নাকি অসমবল এটা বলো।
জাস্ট একটা স্ট্রেট কাট অ্যান্সার চাচ্ছিলাম যে সমবল নাকি অসমবল। এফ অফ এজি, আচ্ছা আমি বলে দিই। এফ অফ এজি হলো এখানে অসমবল। কেন অসমবল একটু বলি। এই জিটা কি স্যার? মহাকর্ষীয় ধ্রুবক না? বড় হাতের জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক না? এটা কি ফিক্সড না স্যার? আচ্ছা, বড় হাতের এম হলো পৃথিবীর ভর, এটাও তো ফিক্সড তাই না? নাকি পৃথিবীর ভর কম বেশি হয়? হ্যাঁ, পৃথিবীর ভর তো ফিক্সড। এখানে এম ভরের একটা বস্তু, যে বস্তুটাকে আমি উপর নিয়ে যাচ্ছি, এই যে যে বস্তুটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এই ভরটাও তো ফিক্সড, একই ভর। বস্তুটাকে নিয়ে যাওয়ার সময় এমন না যে বস্তুটাকে আমি ভেঙে ফেলতেছি। ওই বস্তুটা এ অবস্থানে যে ভরটা ছিল, বি অবস্থানে কি ওই ভরটাই আছে বস্তুটা। তাহলে আমি যে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি ওই বস্তুর ভরটাও ফিক্সড। এখানে সবই ফিক্সড, খালি কে চেঞ্জ হচ্ছে বলেন তো? এক্স এর মানটা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, দূরত্ব চেঞ্জ হচ্ছে, যত দূরে নিয়ে যাচ্ছি আমার এক্স এর মান তত চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এক্স এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে এক্স এর মান চেঞ্জ হইলে আমার টোটাল অ্যান্সারটা কি পরিবর্তন হচ্ছে নাকি একই থাকতেছে? পরিবর্তন হচ্ছে, তার মানে টোটাল অ্যান্সারটা পরিবর্তন হচ্ছে। টোটাল অ্যান্সারটা কার অ্যান্সার? এফ অফ এ জি এর অ্যান্সার, তাই না? তাহলে এফ অফ এ জি এর মানটা কি পরিবর্তন হচ্ছে নাকি একই থাকতেছে বলেন তো? পরিবর্তন হচ্ছে। তাহলে এফ অফ এ জি কি সমবল নাকি অসমবল? অসমবল। তাহলে এটা যদি এমসিকিউ পরীক্ষায় আসে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার ফলে যে বল সৃষ্টি হয় সেটি কোন ধরনের বল? সমবল নাকি অসমবল? কি লিখবেন? অসমবল। পারবো আমরা? কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি একবার ভাইঙ্গা ভাইঙ্গা দেখাইলাম। হ্যালো, আচ্ছা, এতটুকু ক্লিয়ার স্যার সবার? আমি কিন্তু এখনো বিভাবে যাই নাই, যাচ্ছি মাত্র, রাস্তার মধ্যে আছি। আপনারা এতটুকু ক্লিয়ার হইছেন? আচ্ছা, এখন আমরা বিভাবে যাব আস্তে আস্তে। এখন এই যে যে বিপরীত দিকে যে বলটা কাজ করতেছে, এই বলের কারণে যে পরিমাণ কৃত কাজ হবে সেটা আমরা বের করব। এই যে বিপরীত দিকে যে বলটা কাজ করতেছে, সেই বলের কারণে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেই কাজটা বের করব। লেখেন, এখানে লিখবেন। আচ্ছা, আমি পরের পৃষ্ঠায় যাই। আপনারা কি এতটুকু তুলছেন এটা? ওকে, তাহলে লিখবেন এফ অফ এজি কর্তৃক কৃত কাজ। আপনারা লিখে নেন এফ অফ এজি কর্তৃক কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে আমাদের। ইন্টিগ্রেশন মানে হলো এরকম চিহ্ন। স্যার কি করাইছে? ম্যাথ স্যার করাইছে ইন্টিগ্রেশন? আচ্ছা, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। লিমিটের ম্যাথ করাইছে? লিমিট? আচ্ছা, তাহলে ইজি হবে, সমস্যা নাই। আচ্ছা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, আপনারা জানেন ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এফ টা নিব হলো আমি এই যে এজি এর এফ টা, এফ অফ এজি। এক্স টা হলো ডিএক্স, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করব আমরা। ওকে, এখন এখানে কি করব আমরা? এফ অফ এইচ এর একটা মান পাইছি আমরা অপর পৃষ্ঠায়, সেটা কত? জি এম এম বাই এক্স স্কোয়ার, এটা ডিএক্স থাকবে। এখানে লিমিট বসাবো স্যার। আপনারা জানেন লিমিট কয় প্রকার? লিমিট দুই প্রকার, একটাকে বলে আপার লিমিট, একটা হলো লোয়ার লিমিট। জানেন এটা? আচ্ছা, এখানে একটু খেয়াল করেন আমার অবস্থাটা কি হয়েছে এখানে। একটা হলো আমার আদি অবস্থা, একটা হলো আমার শেষ অবস্থা। তো শেষ অবস্থার মানটা কি বড় না স্যার? ওই শেষ অবস্থার মানটা কি বড় না? হ্যাঁ, তাহলে এইটা হলো আমার আপার লিমিট। যে মানটা বড় সেটা হলো আপার লিমিট, আর যে মানটা ছোট এটাকে বলা লোয়ার লিমিট। তাহলে এখানে আপার লিমিটটা হলো এক্স এফ আর লোয়ার লিমিটটা হলো এক্স আই। তাহলে আমি এখানে যে লিমিট বসাবো, লিমিটটা উপরে হবে এক্স এফ আর নিচে হবে এক্স আই। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি জানেন ধ্রুবককে ইন্টিগ্রেশন করা যায় না? ধ্রুবক যারা তাদেরকে ইন্টিগ্রেশন করা যায় না, যারা কনস্ট্যান্ট ভ্যালু তাদেরকে ইন্টিগ্রেশন করা যায় না। এখানে কে কি কনস্ট্যান্ট ভ্যালু বলেন তো?
এখানে কে কে কনস্ট্যান্ট ভ্যালু এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হলো কনস্ট্যান্ট ভ্যালু। তো যারা কনস্ট্যান্ট ভ্যালু তাদেরকে আমরা বাইরে নিয়ে যাব। তাহলে বাইরে নিয়ে গেলে এমন হবে জি এম এম ব্যাস, এক্স এফ এক্স এফ এক্স আই, বাকি থাকে কি 1/x²। এই 1/x² থাকবে ভেতরে, ঠিক আছে? 1/x², 1/x² ডিএক্স, ব্যাস। এই লাইনের পরে এখন এদিকে খেয়াল করেন, জায়গা নাই বলে আমি এখানে লিখতেছি। এটা কিন্তু ইনভার্স টু, কারণ 1/x² করলে এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এক্স ইনভার্স টু আকারে লেখা যায়, ঠিক আছে? এই পাশের লেখাটা কি উঠানো হয়েছে? এই পাশেরটা, বাম পাশেরটা, এগুলো লেখানো উঠানো হয়েছে এগুলা, স্যার? ওকে ওকে, কারণ এদিকে জায়গা হচ্ছে না তো এই জন্য এটা মুছতে হবে। আচ্ছা, একটা কথা বলি, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনারা যদি গায়ে লাগান আর কি। একটা ট্যালেন্ট স্টুডেন্ট বা একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং একটা সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা কি জানো? পার্থক্যটা কি? ও যা পারে, সাধারণ একটা মিডল মিডল ক্লাস স্টুডেন্ট সেও তাই পারে, কিন্তু ওই স্টুডেন্টটাকে কেন ব্রিলিয়ান্ট বলা হচ্ছে? জি স্যার, জি স্যার। হ্যালো, বলতেছিলাম একটা সাধারণ স্টুডেন্ট মানে মিডল স্টুডেন্ট, লাস্ট লাইনটা বুঝাই নাই এখনো, বুঝাবো দাঁড়া। একটা নর্মাল স্টুডেন্ট এবং একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা খুব আহামরি কেউ না। নর্মাল স্টুডেন্ট যা পারে ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাও তাই পারে, কিন্তু নর্মাল স্টুডেন্ট গুলা কিছু কিছু জটিল জিনিসগুলা সলভ করতে পারে না, অল্প কিছু জটিল জিনিসগুলা, কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলা ওই অল্প কিছু জটিল জিনিসগুলা সলভ করতে পারে, তাদের ওই অল্প কিছু কনসেপ্ট ক্লিয়ার, এই কারণে তাদেরকে বলা হচ্ছে ব্রিলিয়ান্ট। অল্প কিছু, খুব একটা আহামরি কিছু না, অল্প কিছু, এই হলো এতটুকু ডিফারেন্স, বুঝতে পারছেন? তো এই অল্প কিছু বেসিক কি আমাদের কি ক্লিয়ার করা সম্ভব না স্যার? হ্যাঁ। তো কিছু কিছু ক্লাস আছে যে ক্লাসটাকে একটু কঠিন মনে হইলেও একটু মনোযোগী থাকার চেষ্টা করবেন, কারণ ক্লাসগুলো একটু ডিপ লেভেলে, একটু গভীর গভীর ভাবে, ঠিক আছে? এখন আমি এই চ্যাপ্টারে তোমাদের বইয়ে যতটুকু আছে অতটুকু যদি করাই দিতে পারতাম, তাহলে দেখতে যে আমার এত কিছু করাই লাগতো না, খুব অল্পতেই হয়ে যেত। বাট আমি চাচ্ছি এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনারা যেন ক্লিয়ার থাকেন, আপনাদের খাতায় থাকলে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 1 বছর পরে আপনারা যদি আপনাদের লেখাটা দেখেন, তাও যেন আপনাদের মনে পড়ে এইটা এইভাবে করছিলাম। আচ্ছা, আমি এই লাইনের পরে এদিকে চলে যাচ্ছি।
এই এক্স ইনভার্স ওয়ান মানে কি 1/x লেখা যায় না স্যার? আর মাইনাস আছে তাহলে এটাকে লেখা যায় -1/x। এই জিনিসগুলা যদি আমি মানে বোর্ডে নিয়ে যদি রেকর্ড করতাম এবং ইউটিউবে ছাড়তাম, পুরো পপুলার হয়ে যেতাম। মানে এই জিনিসগুলো তেমন কেউ করে না, খুব অল্প মানুষই করে, খুবই অল্প মানুষ করে এই ব্যাপার, এই জিনিসগুলো। আহ, কি স্যার কোনটা? আমি এখনো বুঝাই নাই, আপনারা জাস্ট তুলেন, আমি এখনো বুঝাই নাই, জাস্ট তুলেন, এতটুকু পর্যন্ত তুলেন, এই পর্যন্ত তুলেন। আমার স্ক্রিন অফ? কি বললো, কেউ দেখতে পাচ্ছ না? আমার স্ক্রিন অফ কি বলো? কেউ দেখতে পাচ্ছ না? কেউ